সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে আসলাম অনলাইনে তোমাদের সামনে কিছু বলার জন্য। তো বরাবর তোমাদের সাথে আমরা এখন বর্তমানে অনলাইন ক্লাস পরিচালনা করছি, সবাই অবগত আছো। আজকে আমি ক্লাস পরিচালনা করব, তবে সেই ক্লাসটি গতানুগতিক কোনো নির্দিষ্ট বিষয় নয়। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি বা টপিকটি নিয়ে আলোচনা করব সেটা আমাদের অন্তর্ভুক্ত কোনো নির্দিষ্ট বিষয় তো নয়, তবে টপিকটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আমরা একটু একটু করে ধারণা পেয়ে আসছি। যেমন বিভিন্ন তোমার রচনা বা প্যারাগ্রাফ, মানে ছোট ছোট অনুচ্ছেদ আকারে বিভিন্ন সময় কিন্তু বিষয়গুলো আমরা পড়েছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এটা হতে পারে অনেকের জানা, আবার অনেকের না জানা। আজকের যে বিষয়টি সেটা কিন্তু বর্তমান যুগ উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অবশ্যই অবশ্যই সকলকে জানতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন শিক্ষক হিসেবে অবশ্যই এই বিষয়গুলো তোমাদের মধ্যে আমাদের ছড়িয়ে দিতে হবে। তো আমরা মূলত আসলে শিক্ষা গ্রহণ করি মূলত তিন ভাবে, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, তারপর যেটাকে আনুষ্ঠানিক শিক্ষা বলি, তারপর আরেকটা যেটা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা এবং উপানুষ্ঠানিক শিক্ষা। তা আনুষ্ঠানিক শিক্ষাটা যেটা আমরা হচ্ছে কি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রহণ করে থাকি, আর তোমার যেটা হচ্ছে কি আমরা বলি অনানুষ্ঠানিক শিক্ষা, সেটা আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো শিখতে পারি। যেমন সেক্ষেত্রে প্রথমেই আসে পারিবারিক শিক্ষা, যে আমরা পরিবার থেকে শিখি। তা আসলে শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে যে একটা কি, যে তোমার হচ্ছে কি চলমান একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে বা যা থেকে আমাদের কি হয়, যে আমাদের দৈহিক, মানসিক, আধ্যাত্মিক এবং কি যে সকল প্রকার উন্নয়ন ঘটে, এবং আমাদের যে আচরণের যে পরিবর্তন হবে সেটা অবশ্যই কি হতে হবে, সমাজের জন্য কাঙ্ক্ষিত হতে হবে এবং সমাজের জন্য কি হতে হবে, স্থায়ী একটা পরিবর্তন হতে হবে। তো আসলে শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য কিন্তু এটাই, যে প্রতিটা বিষয়, যে বিষয়ে আমরা গিয়ে ছোটবেলা থেকে প্রতিষ্ঠানে পড়ালেখা করি, প্রতিটা বিষয় থেকে নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। তো সেই বিষয়গুলো কি আমরা যেন পড়ে আমাদের বাস্তব জীবন যেন কাজে লাগাতে পারি, সেই সেটাই হচ্ছে আসলে শিক্ষার উদ্দেশ্য, এবং সেটা অবশ্যই হতে হবে কি সমাজের কাছে কাঙ্ক্ষিত এবং কি বাঞ্ছিত। তাহলে আজকে আমি যে বিষয়টি বা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে বর্তমান সাথে যুগোপযোগী একটা যে বর্তমান চলমান যে একটা আলোচনা, যে আমরা বর্তমানে দেখছি যে আমাদের কি হচ্ছে, যে আমাদের বর্তমান যে সহিংসতা, হ্যাঁ, যে সহিংসতা আমাদের বেড়ে চলছে। জেন্ডার ইকুইটি, অর্থাৎ যেটাকে আমরা বলি যে জেন্ডার, নারী পুরুষের সাম্যতা, সেই বিষয়গুলো কি হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের আসলে সঠিক কোনো ধারণা নেই। এবং সঠিক কোনো ধারণা না থাকার কারণে, এবং আমরা ছোটবেলা থেকে আমাদের পরিবার, স্কুল, কলেজে সুনির্দিষ্ট কোনো সিলেবাস না থাকার কারণে, বা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পরিপূর্ণভাবে সচেতনতা না থাকার কারণে দেখা যাচ্ছে কি যে এই বিষয়গুলো অনেক বেশি বেড়ে চলছে। তা আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে এখন থেকে যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি, এবং সকলকে একেবারে তিন লেভেল পর্যন্ত একদম যদি যদি আমরা দরজায় যদি এই সচেতনতার যদি চাবিকাঠিগুলো যদি পৌঁছে দিতে পারি, তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে এই বিভিন্ন ধরনের যে সামাজিক সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে। একেবারে হয়তো বা নির্মূল হয়ে যাবে না, কিন্তু এগুলো আস্তে আস্তে কমে আসবে। সেই জন্যই আজকে আমি তোমাদের সাথে আলোচনা গুলো করব। অবশ্যই তোমরা তোমাদের যে ভাই বোন বা পরিবার সকলকে নিয়ে বিষয়গুলো দেখবে, এবং এগুলো সম্পর্কে ভালো ভালো বই আশা করি ভবিষ্যতে পাঠ্যসূচিতে তোমাদের অন্তর্ভুক্ত হবে। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে যে কি, যে আমরাই পারি আমাদের নিজেদেরকে চ্যালেঞ্জ মেকার হিসেবে। চ্যালেঞ্জ মেকার কি, যে চেঞ্জ মেকার। চেঞ্জ মেকার মানে নিজেদের পরিবর্তন, যে আমরাই পারি, এটা হচ্ছে একটা জোর, যে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটি আমরা নিজেদেরকে আগে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আমাদের কি করতে হবে, বাকি 10 জনকে গিয়ে ইতিবাচক মনোভাব পরিবর্তন আনার জন্য কি করতে হবে, আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটিতে আমরা চলে যাচ্ছি। তো
সেটা হচ্ছে কি যে আমরাই পারি যে চেঞ্জ মেকার বা আমাদের নিজেদের উদ্যোগের মাধ্যমে নিজেকে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে অন্যের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে। তাহলে চলো শুরু করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয় সম্পর্কে। তো সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের বিষয় সম্পর্কে সকলকে শোনার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সকলকে খুব ভালোভাবে কিন্তু কি বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং আগেই বারবার বলছি যে বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের হয়তো বা কি যে আগে থেকে জানা থাকতে পারে। তারপরে আমরা এই বিষয়গুলো আজকে একটু দেখবো। প্রথমেই চলে আসি আমরা আজকে যে বিষয় সম্পর্কে ধারণা নিব, জেন্ডার। তো আমরা কিন্তু ছোটবেলায় ডিকশনারিতে যেটা পড়ে আসছিলাম যে কি যে জেন্ডার শব্দটা কি যে একটা বিশেষ্যবাচক শব্দ বা লিঙ্গ বা লিঙ্গহীনতা, এই শব্দগুলো চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো ব্যাকরণে যে জেন্ডার শব্দটা বা লিঙ্গটা যেটা আমরা পড়েছিলাম যে 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। তো এটা দেখেছি আমরা কি যে ব্যাকরণে, এই ব্যাকরণের জেন্ডারটা কিন্তু আমাদের সকলের কাছে পরিচিত। কিন্তু সমাজ বিজ্ঞানে জেন্ডার শব্দটিকে এখন বর্তমানে কি ভিন্নতর একটা চেতনায় আমরা ব্যবহার করছি। এই সমাজ বিজ্ঞানের হচ্ছে গিয়ে জেন্ডার বলতে হচ্ছে নারী পুরুষের যে অবস্থানগত বৈষম্য, সেই বৈষম্যটা নির্ণয় আমরা কি করি, এই জেন্ডার শব্দটা এখন বর্তমানে ব্যবহার করি। তো এই জেন্ডার শব্দটা হচ্ছে বর্তমানে আমাদের কি যে অনেক বেশি একটা মানে তোমার হচ্ছে চেতনাটা গভীরতা কিন্তু নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে কি যে এই যে সমাজের নারী পুরুষের যে অবস্থান এবং যে দায়িত্ব পালনের যে পরিসর, সেইটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, জেন্ডার সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং কি সেই সম্পর্কে আমাদের বোধ সৃষ্টি করতে হবে। তাহলে এই জেন্ডার হলো সামাজিক ভাবে গড়ে ওঠা নারী পুরুষের একটা অর্থনৈতিক কার্য পরিচয়, একটা প্রত্যাশিত আচরণ এবং হচ্ছে দায়িত্ব পালন, যার উৎপত্তি হয় পরিবার, সমাজ এবং সংস্কৃতির উপর। তাহলে এই যে আমরা হচ্ছে কি তাহলে বুঝতে পারলাম কি যে এই জেন্ডার উৎপত্তি হলো কোথা থেকে, তাহলে আমরা দেখলাম সেটা হচ্ছে কি সমাজ থেকে। তাহলে এই জেন্ডারে কিছু নির্দিষ্ট বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা একটু দেখি। যে বিষয়গুলো আছে যে আসলে জেন্ডারের উৎপত্তিটা কি যে পরিবার, সমাজ এবং সংস্কৃতি। তাহলে বাস্তবে কিন্তু এই প্রভাবটা এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের না জানলে চলবে না। প্রথমে তো হচ্ছে যেটা যে নারী পুরুষের দায়িত্ব কিন্তু পূর্ব নির্ধারিত নয়, এবং নারী পুরুষের যে প্রত্যাশিত আচরণ সেটাও পূর্ব নির্ধারিত নয়। এই যে প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত আচরণ, এটার উৎপত্তি হয়েছে কোথা থেকে, পরিবার এবং সমাজ থেকে। তাহলে যে এই যে তোমার হচ্ছে অভিজ্ঞতার আলোকে নারী পুরুষের বৈশিষ্ট্য নির্ধারিত হয়ে থাকে। সামাজিক ভাবে নারী পুরুষের কি হয়, আশা আকাঙ্ক্ষাটা নির্ধারিত হয় এবং সময়ের সাথে সাথে কি হয় যে সময়ের সাথে সাথে এই নারীর অবস্থাটা কিন্তু এখন আমাদের বিশ্লেষণ করতে হবে। এবং নারীর যে অধস্তন বা আগে যে অবস্থা ছিল সেটা কিন্তু পরিবর্তনযোগ্য এবং উন্নয়নমুখী। নারীকে উন্নয়নে আমাদের কি করতে হবে, যে পুরুষের যে সমকক্ষ সেই বিচার কার্যক্ষমতা কিন্তু আমাদের থাকতে হবে এবং জেন্ডার সচেতনতা নারীর দায়িত্ব পালনে সুযোগ দিতে হবে, নারীকে তার অধিকার ভোগের সুবিধা দিতে হবে। এবং সর্বোপরি তাহলে আমরা বুঝতে পারলাম জেন্ডার হচ্ছে কি যে নারী পুরুষের বৈষম্যটা কিন্তু তুলে ধরে। এখন আমরা যে সম্পর্কে জানবো, জেন্ডার এবং সেক্স সম্পর্কে জানবো। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু জেন্ডার সম্পর্কে জেনেছি এবং দেখো যে এই যে সেক্স কথাটা, এই কথাটা কিন্তু আমরা ছোটবেলা থেকে আমরা নেগেটিভ বা কি যে নেতিবাচক হিসেবে আমাদের মধ্যে ধারণা চলে এসেছে। ছোটবেলা যখন আমরা প্রথমেই এই সেক্স শব্দটা শুনেছি, আমাদের মাথায় চলে আসছে কি কোনো কিছু চিন্তা ভাবনা না করে যে কি যে একটা একটা অসভ্যতা বা যে একটা কি যে অসভ্যতা বা আমরা বলতে পারি যে কি যে দৈহিক মিলনের যে বিষয়টা, সেটাই কিন্তু আমাদের মাথায় চলে আসে। কিন্তু বর্তমানে অবশ্যই এই সেক্সের ধারণাটা হচ্ছে গিয়ে মানে আমরা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ক্লিয়ারলি ভাবে জানবো যে আসলে সেক্স এবং জেন্ডার এই দুটো বিষয়ের আসলে মূল পার্থক্যটা কি। তাহলে আমরা আগেই দেখে আসলাম জেন্ডার সম্পর্কে, সেটা আর মূলত বলবো না। জেন্ডারটা হচ্ছে সামাজিক ভাবে গড়ে ওঠা নারী পুরুষের একটা পরিচয়, তার দায়িত্ব, সামাজিক দায় দায়িত্ব, ভূমিকা।
আর এই যে সেক্স শব্দটা সেটা আমরা বুঝবো যে জৈবিক বা প্রকৃতিগতভাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে নারী এবং পুরুষের যে দৈহিক বৈশিষ্ট্যগত একটা পার্থক্য সৃষ্টি করেছে, শুধুমাত্র এই দৈহিক যে ভিন্নতা, নারী পুরুষের যে দৈহিক ভিন্নতা, এই ভিন্নতাটাই হচ্ছে গিয়ে সেক্স। এখন এই জেন্ডার কিন্তু নারী পুরুষের কাজের মধ্যে কিন্তু কোনো পার্থক্য করে না, কিন্তু এই সেক্স দ্বারা আমরা নারী পুরুষের কাজের মাধ্যমে দু একটা পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা একটু পরে দেখে আসছি। তো এই জেন্ডার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বিষয়ের সাথে সম্পর্কিত। আর সেক্সটা কি তাহলে শরীর বৃত্ত বা শারীরিক যে পার্থক্য, তো আমাদের নারী পুরুষের যে শারীরিক পার্থক্য, সেই পার্থক্যের কাজের সাথে কি সম্পর্কিত। তাহলে এই জেন্ডারটা হচ্ছে সামাজিক ভাবে একটা সৃষ্ট অভিজ্ঞতা। হ্যাঁ, আর তোমার যে সেক্স যেটা, সেটা হচ্ছে নারী পুরুষের একটা জৈবিক পরিচয় বহন করে। আর জেন্ডারটা হচ্ছে কি সমাজের বা সামাজিক পরিচয়টা বহন করে। এখন আমরা কিছু উদাহরণ দেখি যে যেখানে আমরা দেখলাম যে সেক্স এবং জেন্ডারের যে কাজের যে দৈহিক বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে যে কাজটা আলাদা হয়ে গেছে, সেই বিষয়গুলো আমরা দেখব। তাহলে এখন দেখো এখানে কাজ যে সন্তান লালন পালন। তা আমরা কি সন্তান লালন পালন মানে কি ভাবি যে হয়তো নারী করবে, কিন্তু আসলে না, জেন্ডার নারী পুরুষ উভয়ের দায়িত্ব হচ্ছে সন্তান লালন পালন করবে, কিন্তু সন্তানটা গর্ভে ধারণ করবে কে? সেক্স মানে কি যে নারী। এখানে নারী পুরুষের পার্থক্য কিন্তু সম্পূর্ণ আলাদা। মাতৃদুগ্ধ পান করানো এটাও সেক্স, এটা হচ্ছে নারী পুরুষের যে নারী আলাদা। রিক্সা চালানো জেন্ডার। তো এরকম হচ্ছে গোঁফ কামানো শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সেক্স। ঠিক একইভাবে দেখো চুল কাটা, মাথা ম্যাসাজ, এটা হচ্ছে কি জেন্ডার। রান্না করা, পানি তোলা, এগুলো হচ্ছে জেন্ডার, অর্থাৎ নারী পুরুষ সবাই করতে পারে। পাইলটের কাজ জেন্ডার। তারপরে আমাদের মেয়েদের যে জরায়ু, তারপরে এগুলো হচ্ছে কি যে তোমার হচ্ছে কি সেক্স, অর্থাৎ নারী পুরুষের দৈহিক বৈশিষ্ট্যগত পার্থক্য। এরপর হচ্ছে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ জেন্ডার। উচ্চ লম্ফ সাঁতার প্রতিযোগিতা, এগুলো হচ্ছে জেন্ডার, অর্থাৎ নারী পুরুষ সবাই করতে পারবে। মশারি টানানোর কাজ জেন্ডার। আমরা তো মশারি টানানোর কাজ কথা মনে হলে হয়তো কি নারী করবে, কিন্তু আসলে যে না, এটা আমরা যে কেউ আমরা নারী পুরুষ করতে পারি। ঠিক একইভাবে ফসল উৎপাদন, জমি চাষ জেন্ডার। দৈনন্দিন বাজার করা জেন্ডার। বিদেশে গমন করা, অর্থ উপার্জন করা জেন্ডার। কিন্তু যখন নাকি বোরকা পরিধান করা একটা যুবতীর কথা আমরা চিন্তা করবো, তখন কি সেক্স কথাটা চলে আসবে। কারণ কারণ হচ্ছে যে সাধারণত নারীরাই বোরকা পরে। তারপর থেকে শুক্রাণু নির্গমন, এটা হচ্ছে সেক্স। এটা হচ্ছে যে আমরা জানি যারা জীববিজ্ঞানের ছাত্রছাত্রী, শুক্রাণু, ডিম্বাণু, যেটা বৈশিষ্ট্যগত, দেহের বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে এই জিনিসগুলো কিন্তু আলাদা হয়ে থাকে। এরপরে আসো ঘর গোছানোর কাজ জেন্ডার। যেন যে কেউ হচ্ছে ঘর, নারী পুরুষ ঘর গোছাতে পারবো, ঠিক আছে। এরপর দেখো সহবাস বা প্রজনন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য যেটা হচ্ছে আল্লাহ কর্তৃক, সৃষ্টিকর্তা কর্তৃক যে একটা যে প্রক্রিয়া, হ্যাঁ, এই যে প্রজনন সহ, এটা কি জেন্ডার, নারী পুরুষ। তো চাচা চাচি, মামা মামি, মা বাবা, এগুলো কি যে আমাদের সবাই যেটা সম্মিলিত একটা, এটা হচ্ছে জেন্ডার, নারী পুরুষ উভয়। ঠিক একইভাবে আমরা যখন উচ্চারণ করি রূপসী নারী, নারী রূপসী নারী বলে কি যে নারীকে বোঝাচ্ছি, যে দেহের বৈশিষ্ট্য এটা আলাদা হয়ে গেছে। সেক্স ঠিক একইভাবে যুবক শব্দটা ব্যবহার করছি, সুদর্শন, সেটা কি সেক্স বা পুরুষ হিসেবে আমরা কিন্তু এই বিষয়টিকে হচ্ছে কি দেখছি। এখন এই যে জেন্ডার বা নারী পুরুষের যে ধারণাটা, এর কি আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। এই যে ভ্রান্ত ধারণাগুলো, এই ভ্রান্ত ধারণাগুলো আমরা একটু যদি খেয়াল করি, আমরা এখন দেখে আসলাম যে আমরা ভাবি যে রান্না বান্না নারীর কাজ, সন্তান লালন পালন করা নারীর কাজ, সাইকেল চালাবে ছেলেদের কাজ, পাইলটের কাজ হচ্ছে ছেলেদের কাজ, বাজার করা পুরুষের কাজ, চুল কাটা ছেলেদের কাজ, মাছ তরকারি কাটা মেয়েদের কাজ, ঘর গোছানো মেয়েদের কাজ, বাইরে যাওয়া ছেলেদের কাজ, অর্থ উপার্জন ছেলেদের কাজ, ডাক্তার ডাকবে ছেলেদের কাজ, হ্যাঁ, অন্ধকার রাতে বাইরে যাওয়া ছেলেদের কাজ, মশারি টাঙানো মেয়েদের কাজ, কাপড় বাঁধা মেয়েদের কাজ, অফিসে বসে চাকরি করা পুরুষের কাজ, ব্যবসা বাণিজ্য করা ছেলেদের কাজ, আপ্যায়ন করা মেয়েদের কাজ, একইভাবে যুদ্ধে যাওয়া ছেলেদের কাজ, ক্ষেত খামারে কাজ করা ছেলেদের কাজ, গাছে ওঠা ছেলেদের কাজ, ফুটবল খেলা ছেলেদের কাজ, বৌচি খেলা মেয়েদের কাজ, চুল বড় করা মেয়েদের কাজ, শার্ট প্যান্ট পরা ছেলেদের কাজ, রাজনীতি করা ছেলেদের কাজ, ট্রাক বাস চালানো ছেলেদের কাজ, পার্লারে কাজ করতে মেয়েদের কাজ। এই যে বিভিন্ন যে বিষয়গুলো, আমরা এরকম হাজারো উদাহরণ কিন্তু আমরা সমাজ থেকে দিতে পারবো। যে রূপচর্চা মেয়েরা করবে, হ্যাঁ, সেলুনের কাজ ছেলেরা করবে, বাগান করবে, যে ছেলেদের কাজ, সে বাগানের কাজ মেয়েদের কাজ, অটো রিক্সা চালানো ছেলে, এরকম। মানে আমি আর বলছি না যে এরকম কি হাজারো উদাহরণ আছে যে আমরা ভাবি যে এই কাজটা ছেলেরা করবে, এই কাজটা মেয়েরা করবে, আমরা সমাজ নির্ধারণ করে দিচ্ছি। এটা কিন্তু পূর্ব থেকে নির্ধারিত নয়।
তাহলে এই যে জেন্ডারের ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণাগুলো আমাদের কি করতে হবে? অবশ্যই অবশ্যই আমাদেরকে ইতিবাচক ভূমিকায় নিয়ে আসতে হবে, আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে, এবং আমাদের এই বিষয়গুলো মোটামুটি আমাদের জ্ঞান হবার পর থেকে আমাদের পরিবারের বাবা মা বা অভিভাবক যারা আছে তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো কি করতে হবে? একবারে ক্লিয়ারলি করে দিতে হবে। তারপর হচ্ছে এই বিষয়ে পাঠ্যপুস্তক অবশ্যই আমাদের বইগুলোতে রাখতে হবে, যাতে আমরা ছোটবেলা থেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণভাবে পরিষ্কার ধারণা পাই। তাহলে কি হবে? এই সম্পর্কে যখন আমরা প্রতিটা ক্লাসে জানতে পারবো, আস্তে আস্তে কিন্তু আমাদের সমাজ থেকে এই বিষয়গুলো কিন্তু একটু একটু করে দূর হয়ে যাবে, অনেক কমে যাবে। তো এই যে জেন্ডার যে ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণাগুলোর কারণটা কি? তাহলে এই ভ্রান্ত ধারণার কিছু যে অনুমেয় কারণ আছে, সেই অনুমেয় কারণগুলো কি? যে শিক্ষায় অনগ্রসরতা, যে শিক্ষায় যে অনগ্রসরতা, এখন যদিও বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা সবাই বর্তমানে অনেকটা আমরা এগিয়ে আছি, তো তারপরেও কি যে সুশিক্ষা, আমি বলবো যে সুশিক্ষা বা শিক্ষা ত্রুটিপূর্ণ যদি মানে ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণে আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি। এরপর হচ্ছে ধর্মীয় অজ্ঞতা এবং গোঁড়ামি। তো আমাদের কিন্তু যার যার প্রতিটা ধর্মে কিন্তু আমাদের প্রতিটা ধর্মে কখনো কিন্তু কাউকে কোনো কি যে খারাপ উপদেশ দেন, কোনো ধর্মে কিন্তু কাউকে বলে নাই অবৈধ সম্পর্ক করার জন্য, ফ্রি সেক্স করার জন্য। তাহলে আমরা কি করছি? আমরা আমাদের জীবনের প্রয়োজনে আমাদের চাহিদা মোতাবেক আমরা দেখা যাচ্ছে যে কিছু অংশ নিজেদের সুবিধা মতো নিয়ে নিচ্ছি, কিছু অংশ বাদ দিয়ে চলছি। এবং কি যে ইসলাম কিন্তু নারীকে পূর্ণ মর্যাদা দিয়েছে। হ্যাঁ, যে সূরা নিসায় কিন্তু বলা আছে যে সৎ কর্মের জন্য মেয়েরাও বাইরে যাবে কি শালীন ভাবে, ভালোভাবে। তাহলে এই যে আমাদের ধর্মীয় যে অজ্ঞতা বা যে গোঁড়ামি, হ্যাঁ, সেটা হচ্ছে কি যে কুসংস্কার, যে আমরা যে বিভিন্ন কাজগুলো যে মেয়েরা ঘরেই থাকবে, বিভিন্ন কিছু কিন্তু আমাদের মাথায় এখন কিন্তু এভাবে গেড়ে বসে আছে। এর প্রতি নারীর প্রতি আমরা অবহেলা করি, অবমূল্যায়ন করি। আমাদের এখন একটা পুরুষতান্ত্রিক একটা কিন্তু মনোভাব রয়ে আছে যে পুরুষকে শক্তি বেশি, এই জন্য ঠিক আছে যে কিছু কিছু কাজ আমরা আগেই আলাদা করে আসলাম যে দৈহিক পার্থক্যগত, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু কি যে আমাদের জেন্ডারের ইকুইটি আমাদেরকে হচ্ছে গিয়ে সেটা নিশ্চিত করতে হবে। এরপরে দেখো যে নারী নির্যাতন প্রবণতা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপর আমাদের দেশে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যে এখন পর্যন্ত যে পুরুষই হচ্ছে বেশিরভাগ হচ্ছে বাইরে কাজ করছে, এবং কি যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে কিন্তু এই ভ্রান্ত ধারণাগুলো জন্ম নিচ্ছে। এরপর হচ্ছে পিতৃতন্ত্রের সমর্থনে আমরা দেখা যাচ্ছে শিক্ষা ত্রুটিপূর্ণ কি ব্যবস্থা রয়ে গেছে। এরপর হচ্ছে এখন পর্যন্ত নারী প্রগতিশীলতা অভাব রয়েছে, নারীর প্রতি এখন পর্যন্ত অমর্যাদা প্রদর্শন করা হয়, এবং নারীর কর্মের যে অর্থনৈতিক স্বীকৃতি সেটা কিন্তু দেওয়া হয় না। এরপর রয়েছে আমাদের জেন্ডার সচেতনতার অভাব, সামাজিক সাংস্কৃতিক কুসংস্কার প্রবণতা। এরপর হচ্ছে কায়েমি স্বার্থ, যে কি বিভিন্ন ধরনের আমাদের মধ্যে স্বার্থ থাকতে পারে, সেই স্বার্থগুলো হাসিল করার প্রবণতা। এরপর হচ্ছে নারীর অধিকার এবং যে দায়িত্ব সেগুলো আমরা দিতে কি অস্বীকৃতি জানাই, অস্বীকৃতিটা বেশি, অর্থাৎ আমাদের কি যে দৃষ্টিভঙ্গিটা এখন পর্যন্ত অনেক নেতিবাচক রয়ে গেছে। এরপর আছে দারিদ্রতা, সামাজিক নিরাপত্তার এখনো অনেক অভাব রয়ে গেছে, যার কারণে হর হামেশাই কিন্তু আমাদের সমাজে তোমার হচ্ছে কি যে নারীর প্রতি সহিংসতা এবং হচ্ছে কি যে ধর্ষণের মতো ভিন্ন ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এখন অনেক শিক্ষার্থী, আমরা প্রথমে কি খুঁজি যে কিছু হয়তো ব্যতিক্রম থাকবেই, সমাজের যখন অধিকাংশ বেশি ঘটনা যখন বেশির দিকে যায় সেটা নিয়ে কিন্তু কি হয় যে আলোচনা হয়, কিন্তু কিছু ঘটনা থাকতে পারে যে আচ্ছা নারীর প্রতি সহিংসতা কি শুধু নারী পুরুষই ঘটায় তা কিন্তু না। যে একটা নারীর প্রতি সহিংসতা কিন্তু একটা পরিবারে পরিবারে কিন্তু যে অন্য একটা নারী দ্বারাও কিন্তু সহিংস হতে পারে। এখন এই যে নির্যাতিত হতে পারে, হ্যাঁ, এবং হচ্ছে কি যে আবার হচ্ছে যে নারী দ্বারাও কিন্তু পুরুষ কিন্তু নির্যাতিত হতে পারে, কিন্তু সেই ঘটনাগুলো যে কমন যে পরিচিত ঘটনা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত পেপার খুললে খবর দেখলে যে বিষয়গুলো ঘটে আছে, আমরা কিন্তু সেইটার সপক্ষে আলোচনা করছি। কিন্তু আমাদের সমাজে কিছু প্রবণতা রয়েছে যে কিছু ব্যতিক্রমী বা বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটে সেগুলো নিয়ে আমরা কি করি যে আবার তার বিপক্ষে চলে আসি। তা আমরা হচ্ছে কি বারবার বলছি যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটাকে ইতিবাচক ভাবে হচ্ছে নিয়ে আসবো, যাতে আমাদের এই ঘটনাগুলো ধীরে ধীরে কমে আসে। এরপর আসে কি যে নারী নির্যাতন দমন আইনের যে যথার্থ প্রয়োগ সেটা কি এখন পর্যন্ত সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমরা আশা করছি ভবিষ্যতে হচ্ছে কি আইনের সঠিক প্রয়োগ হবে। এরপর হচ্ছে নারীর ক্ষমতার অভাব, অর্থাৎ অর্থনৈতিক সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে এখনো নারী অনেকটাই পিছিয়ে আছে। এখন চলে আসি আমরা তাহলে জেন্ডার সাম্যতা বা ইকুইটি কি, জেন্ডার ইকুইটি বা জেন্ডার সাম্যতা।
এখন যে বর্তমান যে আলোচনা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়, যে এই যে জেন্ডার ইকুইটি বা নারী পুরুষের যে সাম্যতা, এটা কি যে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নারী পুরুষের এমন সম অবস্থান থাকতে হবে যা তাদের কি করতে হবে, তাদের থেকে আর্থ সামাজিক অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক উন্নয়নে তাদেরকে যথার্থ ভূমিকা রাখার অবারিত সুযোগ সৃষ্টি করে দেয়। তো জেন্ডার ইকুইটি বা নারী পুরুষের যে সাম্যতা বা ইকুয়ালিটি বা নারী পুরুষের কাজের যে সমমূল্যায়ন, সমাজে কিন্তু সেই সাম্য অবস্থা সুনিশ্চিত করলে তাদের কি হবে, মানবাধিকার যে রক্ষা এবং মানে হচ্ছে মানব একটা মানুষ হিসেবে যে অধিকার, সেটা নারী পুরুষ দুজনেরই মানবাধিকার হিসেবে যে রক্ষা এবং ফল ভোগ করার যে সুনিশ্চয়তা, সেটা কিন্তু দান করতে পারবে। তাহলে জেন্ডার ইকুইটি কি? জেন্ডার ইকুইটি হলো নারী পুরুষের সম অংশীদারিত্বের একটা পরিপূর্ণ বহিঃপ্রকাশ, যার মাধ্যমে কি হবে যে আমাদের উন্নয়নে নারীকেও কিন্তু পূর্ণ অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তাহলে এই জেন্ডার সাম্যতা বা আমরা হচ্ছে নারী পুরুষের সাম্যতা কিভাবে নিশ্চিত করতে পারি? সেই ক্ষেত্রে আমরা যদি বারবার বলবো যে ইতিবাচক মনোভাব, আমাদের দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক মনোভাবে নিয়ে আসলেই আমরা পারবো চেঞ্জ মেকার, যে আমরা আমাকে নিজেকে আগে পরিবর্তন করব, তারপরে কি করবো, অন্য 10 জনকে সচেতন হিসেবে গড়ে তুলবো। নারীর অধিকারের মূল্যায়ন করতে হবে, নারীর অধিকার যে ভোগ, সেই ভোগের সুযোগ দিতে হবে, নারীর কর্মের সমমূল্যায়ন করতে হবে, অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ করতে হবে, নারীর অংশগ্রহণের সমান সুযোগ দান করতে হবে। এরপর হচ্ছে নারী পুরুষের যে সম্পর্ক, সেখানে উভয় ক্ষেত্রে ন্যায় পরায়ণতা আমাদের কি করতে হবে, নিশ্চিত করতে হবে। নারী পুরুষের সম অবস্থান গড়ে তুলতে হবে। শ্রম বিভাজনে কি করতে হবে, আমাদের জেন্ডার নারী পুরুষের যে সচেতনতা প্রদর্শন, সেই বিষয়গুলো রাখতে হবে। সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে নারীর সম অবস্থান রাখতে হবে। উন্নয়নে নারী সম অংশীদারিত্ব আনতে হবে। এবং সর্বোপরি হচ্ছে যে যে কথাটা আমরা বারবার বলছি, যে সচেতনতা সৃষ্টি, জেন্ডার সচেতনতা একেবারে সম্প্রসারণ করতে হবে, অর্থাৎ একেবারে তৃণমূলে এই সচেতনতা পৌঁছে দিতে হবে, এবং সেই দায়িত্বটা কিন্তু আমাদেরই। মাইনস্ট্রিম, মাইনস্ট্রিম শব্দটা কি? মাইনস্ট্রিম হচ্ছে গিয়ে যে নারী পুরুষ বা জেন্ডারের যে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সামাজিক যে অসমতা আছে, সেই অসমতাগুলো দূরীকরণের জন্য মানে সবাই মিলে একত্রে যে কাজ করা, সেটার নাম হচ্ছে মাইনস্ট্রিম। তাহলে এই মাইনস্ট্রিমের অন্যতম উদ্দেশ্যটা কি? মাইনস্ট্রিমের অন্যতম উদ্দেশ্যই হলো যেটা, যে আমাদের যে মূল ধারার যারা প্রধান নীতি নির্ধারণী সংস্থাগুলো আছে, সেখানে জেন্ডারের বিষয়গুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানের কর্মসূচি এবং কাঠামোতে, অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, সেখানে নারী উন্নয়ন এবং তাদের স্বার্থ রক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। নারীর অধিকার রক্ষায় সচেতনতা জাগ্রতকরণ করতে হবে। প্রতিষ্ঠানের সকল বিভাগ এবং অংশই যেন তাদের কাজে জেন্ডার সম্পর্কে তারা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানের সকল কর্মচারী এবং বিভাগের মধ্যে জেন্ডার সম্পর্ক এবং সেই বিষয়ে সচেতনতা তৈরি এবং কর্মকাণ্ডের জন্য আমাদের কি করতে হবে, তাদেরকে দায়িত্ববোধটা কিন্তু জাগিয়ে তুলতে হবে, অর্থাৎ অনুপ্রেরণা দিতে হবে। প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডই যেন জেন্ডার সমতা রক্ষার ক্ষেত্রে অবদান রাখে, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে, নারীকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। যে আমরা বলবো যে নারী সে পারবে না, হ্যাঁ, সেটা না, সুযোগ দিতে হবে। সুযোগ দিয়ে কি করতে হবে, তাকে অনুপ্রেরণা দিয়ে কাজে আগ্রহ বাড়াতে হবে। এরপর হচ্ছে গিয়ে মোট কথা হচ্ছে সর্বক্ষেত্রে নারীকে অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের কি করতে হবে, সোচ্চার হতে হবে বা সচেতন হতে হবে। এবার আসে আমাদের বাংলাদেশের মূলনীতি। তো বাংলাদেশের যে মেইন স্ট্রিমের যে মূলনীতিগুলো আছে বাংলাদেশে, তো বাংলাদেশে দেখো যে যে মূলনীতিগুলো হবে, সেগুলো হচ্ছে কি সকল মানে মেইন স্ট্রিমের মূলনীতি আর বাংলাদেশের মূলনীতিগুলো একই। তো আমরা সেই বিষয়গুলো জাস্ট আরেকটু দেখি, যে সকল প্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রে নারী পুরুষের সম অধিকার প্রদান, নারীর উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, নারীর স্বার্থ রক্ষায় সকলকে উদ্বুদ্ধ করতে হবে, শ্রম বিভাগ এবং দায়িত্ব প্রদানে জেন্ডার সচেতনতা প্রদর্শন করতে হবে, এবং জেন্ডার সমতা রক্ষা করার জন্য কঠিন আইন প্রণয়ন করতে হবে, এবং আইন প্রণয়নে অবশ্যই অবশ্যই বাস্তবায়ন থাকতে হবে। এবং পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার রক্ষার জন্য ইতিবাচক মনোভাব, এই যে ইতিবাচক মনোভাব, এটাই কি সবচেয়ে বড় অভাব আমাদের।
এই ইতিবাচক মনোভাবটাই আমাদের তৈরি করতে হবে এবং এই কাজটা আমাদেরকেই করতে হবে। সিদ্ধান্ত গ্রহণে নারীর মতামত গ্রহণ করতে হবে এবং সেক্ষেত্রে তা বাস্তবায়ন করতে হবে। পারিবারিক পর্যায়ে নারীর শ্রমের মর্যাদা দিতে হবে, মূল্য দান করতে হবে। নারীর শ্রমের অর্থনৈতিক মূল্যবোধ সম্প্রসারণ করতে হবে, নারীর দায়িত্ব পালনের সুযোগ বৃদ্ধি দিতে হবে এবং আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তো এতক্ষণ আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো ছিল আমার কি যে জেন্ডার এবং সেক্স সম্পর্কে, জেন্ডার ইকুইটি সম্পর্কে একটা ধারণা। এখন আমাদের মধ্যে যে জিনিসটা তৈরি করতে হবে সেই জিনিসটা আমাদের এখন থেকেই শুরু করতে হবে, যেটা অদূর ভবিষ্যতে আশা করছি তিনও এসে পৌঁছে যাবে যে কার্যক্রম। তো আমরা হচ্ছে গিয়ে গত হচ্ছে গিয়ে এখন হচ্ছে ইউএন উইমেন উইকেন্ড এবং বিভিন্ন যে মানবাধিকার যে সংগঠনগুলো আছে তাদের উদ্যোগে বিভিন্ন প্রচারণামূলক কাজ চলছে। সেই উদ্যোগে আমাদের যে সেমিনার হয়েছিল সেই সেমিনারের যে লিফলেট বা যে প্রচারণামূলক যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো সম্পর্কে এখন আমি তোমাদেরকে একটু ধারণা দিব, যে বিষয়গুলো জানা আমাদের সকলের অবশ্যই অবশ্যই অনেক দরকার। তাহলে নারীর প্রতি সহিংসতা বন্ধে বাংলাদেশের পথে প্রান্তরে আমরাই পারি ক্যাম্পেইনের চেঞ্জ মেকারগণ ঐক্যবদ্ধ হয়ে এখন আমাদের আওয়াজ তুলেছে। তাহলে এই যে চেঞ্জ মেকারগণ, যে চেঞ্জ মেকার কারা? আমরা, মানে আমরা শিক্ষার্থীরা, আমরা সবাই চেঞ্জ মেকার, এবং সেটা কিভাবে আমরা একটু পরেই দেখছি। তাহলে আমাদের ক্যাম্পেইন করতে হবে, প্রচার করতে হবে। তাহলে পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে আর নয় নীরবতা, আমাদের আর নীরব থাকা চলবে না। তাহলে এখন আমরা দেখি যে নারীর প্রতি সহিংসতার বিষয়টি আসলে কি। তো দেখো যে বর্তমানে বিশ্ব জুড়ে কিন্তু নারীর প্রতি নির্যাতন হচ্ছে। তো নারীর এমন আচরণ যে যার ফলে কি হচ্ছে, যে এই যে নারীর শারীরিক, তার দৈহিক, মানসিক ক্ষতি হচ্ছে বা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই আচরণের মধ্যে থাকতে পারে কি, তোমার কাউকে কোনো নারীকে হুমকি প্রদান করা, শাসন করা, তারপর হচ্ছে যে তার নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে মত প্রকাশে বাধা দেওয়া, চলাচলে বাধা দেওয়া, এইগুলো। এখন এই আমরা কিন্তু আমাদের প্রথমেই মাথায় চলে আসে যে নারী সহিংসতা মানে কি, যে ভাবি যে কি যে শুধুমাত্র হয়তো মানে পুরুষ সেও হয়তো বা হচ্ছে গিয়ে নারীর প্রতি হচ্ছে গিয়ে তোমার কি, যে আমরা হচ্ছে গিয়ে তার পথ উদ্যোগ থেকে অনেক কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু পরিবারেও কিন্তু একজন হচ্ছে কি নারী কিন্তু আরেক নারী দ্বারা কিন্তু সহিংসতার শিকার হতে পারে। সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা চলে আসি যে পারিবারিক নির্যাতন বলতে আমরা কি বুঝি। তাহলে যে আমরা এতদিন ধরে কিন্তু সবাই মনে করে এসেছি বা এখনো কিন্তু মনে করি যে পুরুষেরাই হলো পরিবার, সমাজ আর নিয়ম নীতির কর্তা, আর নারী হলো পুরুষের অধীন। এই কারণে কি হয় যে অনেকেই ধরে নিয়েছেন যে নারীকে শাসনে রাখার জন্য তাদেরকে শাসনে রাখতে হবে, শাসনের জন্য অল্প স্বল্প মারধর করা কিংবা বকাঝকা করা অন্যায় কিছু নয়। অথচ আমরা প্রায় সকলেই জানি যে মানুষ হিসেবে পরিবারে কিংবা সমাজে নারী পুরুষের সকলের অধিকার কিন্তু সমান। তাহলে এই আচরণ কি অন্যায় কিংবা অপরাধ নয়? বেশিরভাগ পরিবারে আপনজনদের দ্বারাই কিন্তু নারী অবহেলিত এবং নির্যাতনের শিকার হয়। তাই পরিবারের অভ্যন্তরে আপনজনদের দ্বারা সংঘটিত নারীর বিরুদ্ধে নির্যাতন সমূহকে পারিবারিক নির্যাতন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ঘরে বাইরে যে কোনো পরিসরে শারীরিক, মানসিক কিংবা যৌন ক্ষতি হয় বা হবার আশঙ্কা রয়েছে এমন যে কোনো ধরনের লিঙ্গীয় তোমার হচ্ছে কি বৈষম্যবাদী সহিংসতা নারীর উপর যদি ঘটে, এরকম ঘটনা ঘটাবার যদি হুমকি দেওয়া হয় অথবা নারীর স্বাধীনতায় যদি হস্তক্ষেপ করা হয় বা দমনমূলক তাকে দমন করার জন্য কি করা হয়, যে আচরণ করা হয়, সেটাই হচ্ছে নারী নির্যাতন হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। এরপর দেখো যে পারিবারিক নির্যাতনের ধরনটা কি হতে পারে। পারিবারিক যে নির্যাতন গুলো হয় আমরা দেখি কম বেশি, তো সেই বিষয়গুলোকে আমরা একটু দেখি। যে পরিবারের স্বামী বা আপনজনের দ্বারা, এখন এই যে আপনজন, এই আপনজনের মৃত্যু কিন্তু সেই বিষয়গুলো আসতে পারে, এখানে নারীও থাকতে পারে আবার পুরুষও থাকতে পারে। তাহলে পরিবারের স্বামী বা আপনজনদের দ্বারা নারীর উপর শারীরিক ভাবে আঘাত করা বা করার হুমকি দেওয়া হলে সেটাই হবে কি শারীরিক নির্যাতন। এরপর আসে আমরা মানসিক নির্যাতন। প্রতিনিয়তই নারীকে মানসিক ভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে, যার ফলে কি হচ্ছে তার মানসিক বিকাশে, মানসিক সুস্থতার দীর্ঘমেয়াদী কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে। তো এই যে দেখো যে এই ক্ষেত্রে সাধারণত পরিবারে নারীর মর্যাদাকে আঘাত করে কথা বলা হয়,
নারীর পিতৃ পরিচয়কে অনেক ক্ষেত্রে অপমানিত করা হয়। যে আমরা সমাজে কিন্তু অনেক সময় দেখি যে একটা হচ্ছে গিয়ে কি একটু উচ্চবিত্ত মধ্যবিত্ত একটা ছেলে যদি একটা নিম্ন মধ্যবিত্তের মেয়েকে বিয়ে করে, সেক্ষেত্রে কিন্তু কি তার পিতৃ পরিচয়কে অনেক ক্ষেত্রে অপমান করা হয়, বিভিন্ন ভাবে তাকে আঘাত করা হয়। তার কর্মক্ষমতা বা জ্ঞান যে আছে, সে জ্ঞানকে কোনো মূল্যায়ন করা হয় না, তো অবমূল্যায়ন করা হয়, যেটা কিনা কি নারীকে মানসিক যন্ত্রণা ক্ষতিগ্রস্ত করে, যেটা কিনা শারীরিক শারীরিক তোমার নির্যাতনের চেয়ে কিন্তু বেশি। একটা নারীকে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করা কিন্তু শারীরিক নির্যাতনের চেয়ে অনেক বেশি। নারীর স্বাধীনভাবে মত প্রকাশে বাধা দেওয়া, নারীর স্বাধীনভাবে বিকাশের পথে বাধা মানসিক নির্যাতনের অবস্থা। এরপরে আসতে পারে কি মানুষের উপর যৌন নির্যাতন। এই যে নারী পুরুষের যে যৌন সম্পর্কটা, তো সেই সম্পর্কের মধ্যে যদি নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যখন যৌন সঙ্গম করা হয় বা করার চেষ্টা করা হয়, যদি হুমকি দেওয়া হয়, সেটাই হচ্ছে যৌন নির্যাতন। অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর ইচ্ছা অনিচ্ছার কথা চিন্তা না করেই কিন্তু জোর করে তারা যৌন মিলন করে বা করতে উদ্যত হন। তাহলে এটা হচ্ছে এক ধরনের কিন্তু একটা যৌন নির্যাতন। কেউ কেউ আবার বলেন নারী মনে এক মুখে এক, কিন্তু যৌন মিলনের সময় নারী যখন না বলে তখন সেটিকে না হিসেবে তাকে সম্মান দিতে হবে। তা না হলে কি হবে, যে আমরা যেটা বলবো যে আপাতত পুরুষের দৃষ্টিতে এটা হচ্ছে আদর্শবাদ, সেটা কিন্তু না, সেটা হবে নারীর জন্য হয়ে যাবে কি যৌন নির্যাতন। এবার চলে আসি আমরা অর্থনৈতিক নির্যাতন। পৃথিবীর যে মোট সম্পদ মাত্র 1% অংশীদার হচ্ছে নারী, অথচ পরিবারের সম্পদ তৈরির ক্ষেত্রে নারীর ভূমিকা কিন্তু কি পুরুষের তুলনায় উপর নারীর কোনো কিন্তু নিয়ন্ত্রণ নেই। যদি কোনো নারী চাকুরি অথবা ব্যবসা করেন এবং সেখান থেকে যে আয় হয় সেটাকে কি করা হয়, পরিবারের মূল আয় হিসেবে কিন্তু গণ্য করা হয় না। তো নারী নিজে আয় নিজের নিয়ন্ত্রণে কিন্তু সে রাখতে পারছে না বা ব্যবহার করতে পারছে না। বাংলাদেশের যে সকল দরিদ্র নারী ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছেন, সেই অর্থের উপর তাদের কোনো কিন্তু নিয়ন্ত্রণ নেই বললেই চলে। দেখা যাচ্ছে মেয়েদের হচ্ছে গিয়ে নারীদের সিগনেচারে কিন্তু টাকাটা আনছে, কিন্তু আনার পরে কি করছে, টাকাটা কিন্তু সম্পূর্ণ খরচ হচ্ছে একটা পরিবারের পুরুষ। হ্যাঁ, তাহলে এই যে মানে আনছে, কিন্তু তার সিদ্ধান্তে কিন্তু কোনো মানে হচ্ছে কি মতামতের মূল্য দেওয়া হয় না। এবং এই বিষয়টি কিন্তু শুধু যে তা কিন্তু না, আমাদের শিক্ষিত সমাজে কিন্তু এই বিষয়গুলো প্রায় শোনা যায়। দেখা যায় যে অনেক সময় কিন্তু আমরা যে দেখা যায় যে একজন শিক্ষিত নারী যদি চাকরি করে, সেই ক্ষেত্রেও যে তার অর্থ সেটা সেটা কিন্তু দেখা যায় যে তাকে স্বাধীনভাবে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বা তাকে খরচ করতে দেওয়া হচ্ছে না, এবং এগুলো নিয়ে হচ্ছে মনোমালিন্য হচ্ছে, লাস্ট পর্যন্ত একদম ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে। আবার উল্টোটাও হয়, তবে সেটা আমার মনে হয় খুব কম। তো আমরা কমের দিকে ব্যতিক্রমের দিকে যাব না, আমাদের ইতিবাচক মনোভাবটাই কিন্তু তুলে ধরতে হবে। তারপরে আমরা আসি যে একজন সাধারণ নাগরিক হিসেবে এইখানে আমার দায়িত্বটা তাহলে কি হবে। তা আমরা এখন সবাইকে কি সাধারণ নাগরিক হিসেবে ধরি, তাহলে আমি নিজে যদি মনে করি যে এই ধরনের আচরণ দৃষ্টিভঙ্গি অন্যায়, তাহলে এর প্রতিকারের জন্য অবশ্যই আমি কাজ করব। কোন প্রকার অন্যায় বৈষম্য বা নির্যাতন আমার কাছে গ্রহণযোগ্য হতে দেওয়া উচিত হবে না। যে আমি যদি একজন সুনাগরিক হয়ে থাকি এবং অন্যায় এবং অন্যায্যতার বিরুদ্ধে যতটুকু করণীয় তার সাধ্যমতো করতে উদ্যোগ গ্রহণ করব। নারীর বিরুদ্ধে সকল প্রকার অবহেলা বৈষম্য নেতিবাচক দৃষ্টিভঙ্গি আরোপিত কঠোর নিয়ম নীতি সমাজ তৈরি করছে। তাই সর্বপ্রথম নিজের আচরণ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সরকার ও সাধারণ মানুষকে পরিবার ও সমাজের মধ্যে বিদ্যমান যে সমস্যাগুলো আছে আসলে প্রকৃতপক্ষে সেই সমস্যাগুলো বোঝাতে চেষ্টা করতে হবে। প্রত্যেক মানুষের পরিবর্তন হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, এর জন্য শুধু প্রয়োজন ইচ্ছা শক্তি এবং অঙ্গীকার। অতএব সমাজে আমি একজন সংস্কারক কিংবা চেঞ্জ মেকার হিসেবে আমি দায়িত্ব পালন করব। নারীর বিরুদ্ধে সহিংসতা নির্যাতন বন্ধে যেখানে যেটুকু উদ্যোগ গ্রহণ করা হবে বা হয়েছে সেখানে আমি অংশগ্রহণ করব। যেমন হতে পারে আমরাই পারি ক্যাম্পেইন। এখন আমরাই পারি ক্যাম্পেইনটা কি, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার লাখ লাখ নারী নারী শিশু এবং কিশোরী পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বৈষম্য এবং নির্যাতনের শিকার। যেমন পরিবারে কম খাদ্য গ্রহণ, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, সম্পদে ও সিদ্ধান্ত গ্রহণে অধিকারহীনতা, যৌতুক সহ বিয়ে বা বাল্য বিয়েতে বাধ্য করা, স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত বা কম সুযোগ পাওয়া। এভাবেই প্রতিনিয়ত নারীরা সহিংসতার শিকার হচ্ছে। এখন শুধুমাত্র কিন্তু রাষ্ট্রীয় আইন নীতিমালা ও আন্তর্জাতিক চুক্তি এই পরিস্থিতি আমূল বদলে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট নয়। নারীর প্রতি বেশিরভাগ অবহেলা বঞ্চনা নির্যাতন এবং বৈষম্য যেহেতু সংগঠিত হয় পরিবারের অভ্যন্তরে, তাই এগুলিকে সমাজ মনে করে পারিবারিক এবং ব্যক্তিগত বিষয়।
আজ আমাদের কাছে এই নির্যাতন সমূহ সাধারণ বিষয় হয়ে গেছে। যতদিন নারীর প্রতি ব্যক্তি ও সমাজের এই দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তন করে নারী পুরুষের সমতা ভিত্তিক সম্মান এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক স্থাপন করা যাবে না, ততদিন পর্যন্ত এই সহিংসতা এবং বৈষম্য অব্যাহত থাকবে। আমরাই পারি ক্যাম্পেইনের উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষ হিসেবে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পরিসরে নারী পুরুষের মধ্যে বিরাজমান বৈষম্য, নির্যাতনের অবসান ও সকলের জন্য একটি ন্যায্য, সমমর্যাদা ও সম অধিকার সম্পন্ন নির্যাতন মুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র নির্মাণ করা। তাহলে আমি কেন সম্পৃক্ত হব এই ক্যাম্পেইনে? সেটা কেন হব? যে এই ক্যাম্পেইনে ব্যক্তি থেকে রাষ্ট্র, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকলের সম্পৃক্তি পায় গণমানুষের মধ্যে, যাতে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং আচরণ পরিবর্তনের একটা সামাজিক আন্দোলন হচ্ছে আমরাই পারি এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের প্রথম অঙ্গীকার হচ্ছে নিজেকে পরিবর্তন করা, তারপর অন্য 10 জনের সাথে আলোচনা করা ও তাদের আচরণ দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনয়নে সহায়তা করা। এই সহায়তা করার অর্থই হচ্ছে সমাজ পরিবর্তনে আমি উদ্যোগ গ্রহণ করেছি এবং আমি একজন চেঞ্জ মেকার বা পরিবর্তনকামী উদ্যোক্তা। আমরাই পারি ক্যাম্পেইন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশসমূহে বাস্তবায়িত হচ্ছে। অতএব একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের, পরিবারের ও সমাজের সাথে কিছু করার সুযোগ ও দায়িত্ব আমার রয়েছে। তাই নিজের মধ্যে অঙ্গীকার তৈরি করা সহ একজন দায়িত্বশীল সুনাগরিক হিসেবে নিজেকে সম্পৃক্ত করতেই এই ক্যাম্পেইনে যুক্ত হতে হবে। কিভাবে একজন চেঞ্জ মেকার কাজ করবেন? সামাজিক বাস্তবতায় নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে যা আমাদেরকে করতে হবে। নারীর প্রতি নির্যাতনকে স্বাভাবিক বলে মেনে নেওয়া, বিদ্যমান সামাজিক এই মনোভাব বা নীরবতাকে চ্যালেঞ্জ জানানো, পরিবর্তন করা, অন্যের সাথে কথা বলা। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি অংশকে নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সচেতন করা। নারী পুরুষ সাম্য প্রতিষ্ঠার নীতি গ্রহণের রাষ্ট্রের উপর গণভিত্তিক চাপ সৃষ্টি এবং নারীকে নির্যাতনের পথ থেকে মুক্তির জন্য মানসিক সহযোগিতা করা। নারীর প্রতি নির্যাতন রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রচেষ্টাকে উদ্বুদ্ধ করা। আমি কি চেঞ্জ মেকার হতে পারবো? যে কোনো ব্যক্তি বা গ্রুপ চেঞ্জ মেকার হতে পারবেন। যে আমাদেরকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করবেন যে নারী পরিবার, সমাজের বৈষম্য নির্যাতনের শিকার। বিশ্বাস করবেন যে নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক এবং আইনগত অপরাধ। নিজের আচরণ পরিবর্তন করবেন এবং অন্যের পারিবারিক নির্যাতনের বিষয়ে কথা বলবেন। বিশ্বাস করবেন যে নারী পুরুষের শারীরিক পার্থক্য ছাড়া অন্য সকল ক্ষেত্রে পার্থক্য শুধু মানুষ কর্তৃক সৃষ্ট। অন্যকে সহিংস আচরণ করা থেকে বিরত রাখার জন্য সচেষ্ট থাকবেন। নির্যাতনের শিকার নারীকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য নির্যাতনকে চ্যালেঞ্জ করতে সহায়তা করতে হবে। এখন এই চেঞ্জ মেকার হলে আমার কি উপকার? আমি সমাজের কাছে একজন অনুকরণীয় ব্যক্তি হতে পারছি। পরিবারের সকলের ভালোবাসা আমাকে অনেক দুঃখ, বেদনা, দায়িত্ব ও দুশ্চিন্তা থেকে মুক্ত করছে। সন্তানের সুন্দর ভবিষ্যৎ তৈরিতে আমি ভূমিকা রাখতে পারছি, কারণ বাবা মায়ের দ্বন্দ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পরিবারের শিশুরা। পরিবারে ও সমাজে একজন দায়িত্বশীল বিবেকবান ব্যক্তি হিসেবে নিজের সম্মান ও বৃদ্ধি করতে পারছি। তাহলে চেঞ্জ মেকার হিসেবে কি, যে আমাদের যে প্রাপ্য যে সহযোগিতা, সেই সহযোগিতাগুলো আমরা কোত্থেকে নিব? তো চেঞ্জ মেকার হিসেবে আমাদের শপথ গ্রহণ করতে হবে এবং চেঞ্জ মেকারের পরিচয়পত্র আমরা গ্রহণ করতে পারবো। নিয়মিতভাবে ক্যাম্পেইনের বার্তা এবং উপকরণ আমাদের কাছে পৌঁছে যাবে। নিয়মিতভাবে আপনাকে বা আমাকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব প্রদান করা হবে এবং আমন্ত্রণ জানানো হবে। তো এই হচ্ছে আমাদের কি চেঞ্জ মেকারের দায়িত্ব এবং কার্যাবলী। এবং এখানে যে পারিবারিক নির্যাতনের চেঞ্জ মেকারদের 1000টা উদ্যোগ আছে, সেই উদ্যোগ সম্পর্কে আমরা একটু বলি। সেই যে উদ্যোগ 1000টা উদ্যোগ, সেইটা হচ্ছে যে এটা কিভাবে হবে 1000টা উদ্যোগ। তা আমরা উদ্যোগটা নিতে পারি কিভাবে? যে মোটামুটি 3 মাসের মধ্যে এই চেঞ্জ মেকার গুলো আমাদের উদ্দেশ্যগুলো আমরা হচ্ছে যে তোমার সফল করবো। সেটা কিভাবে? যে প্রথমে আমরা শপথ করব যে আমি নিজেকে আগে চেঞ্জ করবো, আমি নিজে চেঞ্জ মেকার হবো, পরে অন্য 10 জনের সাথে আলোচনা করবো। তাহলে আমরা যারা চেঞ্জ মেকার হতে চাই, এটা কিভাবে সম্ভব? একটা জেলার সকল চেঞ্জ মেকার একসাথে হয়ে কাজ করবে, যে এটা না যে একটা চেঞ্জ মেকার আলাদাভাবে সমাজে কাজ করবে আর এলাকায় কি করবে, কয়েকজন চেঞ্জ মেকার একসাথে কাজটা করবে। তাহলে জেলা ভিত্তিক সবার কাজ যখন একসাথে যোগ করা হবে, দেখা যাবে 1000টারও অধিক বেশি কি হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমাদের কাজটা কি, আমরা কি ধরনের কাজ এই চেঞ্জ মেকারে কাজ করবো? যে আমরা পাড়া প্রতিবেশীদের সাথে এই বিষয়টি নিয়ে একদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা আলোচনা করবো।
আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আমার নিজ অফিসের সহকর্মীদের সাথে এই আমরাই পারি ক্যাম্পেইনের উপকরণগুলো বা লিফলেটগুলো বিতরণ করব। চাই দোকানদারের সাথে কথা বলতে পারি, তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে সেগুলো আমরা আলোচনা করতে পারি এবং সেগুলো বদলানোর চেষ্টা করতে পারি, অর্থাৎ সচেতন করতে পারি। এছাড়াও আমরা সকল দোকানের দেয়ালে নিজ হাতে লেখা কিংবা কোথাও থেকে সংগ্রহ করা পোস্টারও কিন্তু লাগাতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা নিজেরা হচ্ছে রান্নার কাজে যদি মানে আমাদের নিজেদের চেঞ্জ করতে হবে এবং পরিবারে অংশ নিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং কি করবো যে আমাদের জীবনে হচ্ছে কি এরকম আমরাই পারি ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারবো, নতুন নতুন চেঞ্জ মেকার প্রতিদিন আমরা তৈরি করবো এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো বিভিন্নভাবে করতে পারি। মোট কথা হচ্ছে কি সচেতনতা সৃষ্টি করতে পারবে এবং একজনের যত ইচ্ছা ততগুলোই কিন্তু এরকম কি উদ্যোগ বা কাজ করতে পারবে। তাহলে একটা এলাকাতেই দেখা যাচ্ছে যে 150টা উদ্যোগ কিন্তু হয়ে যাবে। যে একজন যদি 15টা করে উদ্যোগ নেয়, 10 জন নিলে কিন্তু 150টা উদ্যোগ হয়ে যাবে। তো এটা কি যে এভাবেই হচ্ছে কি এই চেঞ্জ মেকার উদ্যোগগুলো আমরা কি করবো, জেলা পর্যায়ে আমরাই পারি যে জোট আছে তাদের কাছে আমরা উদ্যোগের কথাগুলো জানিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এইভাবে চিঠি লিখবো, তাহলে কিন্তু তারা কয়েকজন চেঞ্জ মেকার তৈরি হয়ে গেলেই কিন্তু এই উদ্যোগ বাস্তবায়নে হচ্ছে গিয়ে আমরা সফল হতে পারবো এবং কি কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু আমরা তাদেরকে জানাতে পারবো। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের চেঞ্জ মেকার হিসেবে বিষয়গুলো কিন্তু করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তো আশা করছি যে এখান থেকে আমরা একটি বাক্য যদি শিখে আজকে থেকে আমরা অঙ্গীকার করব যে আমরা নিজেকে পরিবর্তন করব, আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিব, তাহলে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরা একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।